আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার পঞ্চম অধ্যায়ের পঞ্চম অনলাইন ক্লাস। তো আসো আমরা দেখি, অঙ্কটি দেখি। দেখো যে বলছে, এত বিস্তৃতে প্রথম তিনটি পদ যদি বি টু 21/2 bx এবং এত হলে এ বি এবং এন এর মান নির্ণয় করো, যেখানে n বিলংস টু ন্যাচারাল সংখ্যা। তাহলে আসো, তো প্রথম তিনটা পদ মানে কি? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। বলছে প্রথম তিনটি পদ, তার মানে কি প্রথম পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। তো আসো, এত এর বিস্তৃতিতে প্রথম পদ, তো আমরা সবাই জানি যে এটার প্রথম পদটা কি হবে। প্রথম পদটা হবে a টু দ্য পাওয়ার n, আর শেষ পদটা কি হবে 3x হোল টু দ্য পাওয়ার n। তো এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এই জন্য দেখো সরাসরি লিখে ফেলেছি যে প্রথম পদ a টু দ্য পাওয়ার n। এবার আসো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ তো এটা ভেঙে লিখতে হবে। দ্বিতীয় পদ হলো, দেখো 1 + 1, তার মানে r + 1 এই আকারে লিখতে হবে। তাহলে 1 + 1, তাহলে এখানে r কত? এখানে r তো তোমার 1। তাহলে দেখো n তো n, তাহলে কি হবে n c1। তাহলে প্রথম পদের পাওয়ার কি? তাহলে প্রথম পদের পাওয়ার হবে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে কি n - 1। আর দ্বিতীয় পদ কত? 3x, তাহলে 3x এর পাওয়ারটা হবে শুধু নিচেরটা। এবার আসো তৃতীয় পদ। তৃতীয় পদকে ভেঙে কি লেখা যায়? 2 + 1, কারণ +1 আকারে তোমাকে লিখতেই হবে, কারণ 1 + 1 না লিখলে তুমি r এর মানটা পেবে না। তাহলে এখানে দেখো r কত? এখানে r হলো 2। তাহলে দেখো n তো n, তাহলে n c2। তাহলে প্রথম পদ কত? প্রথম পদের পাওয়ার কি? উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে n - 2। আর দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হলো 3x, তাহলে 3x এর পাওয়ারটা কি হবে? 2 হবে। তাহলে প্রশ্নমতে এখন আসে, দেখো যে প্রশ্নমতে কি? প্রশ্নমতে বলে দিয়েছে, দেখো প্রথম তিনটা পদ, তার মানে প্রথম পদ হলো b, দ্বিতীয় পদ হলো 21/bx এবং তৃতীয় পদ হলো এটা। তাহলে আমরা লিখি প্রশ্নমতে, তাহলে প্রথম পদটা পেয়েছি a টু দ্য পাওয়ার n। তাহলে দেখো, তাহলে a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু কত? তাহলে এখানে দেখো a টু দ্য পাওয়ার n, আর এখানে প্রথম পদ হলো কত? b, দ্যাট ইজ a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু b। তো এখন আসো, দেখো দ্বিতীয় পদ। এখানে দ্বিতীয় পদটা বলেছে দেখো 21/bx, আর দ্বিতীয় পদটা পেলাম আমরা এটা। তাহলে দ্বিতীয় পদটা লিখেছি, দেখো এটা লিখেছি nc1 a টু দ্য পাওয়ার n - 1 ইনটু 3x হোল টু দ্য পাওয়ার 1, দ্যাট ইজ 3x। আর এখানে 21/bx। আর তৃতীয় পদ, তাহলে দেখো তৃতীয় পদটা এখানে এটা দেওয়া আছে তৃতীয় পদ, আর এখানে তৃতীয় পদটি দেওয়া আছে এটা। তাহলে এটা সমান সমান লিখতে পারি। তাহলে দেখো nc2 a টু দ্য পাওয়ার n - 2, আর এটাকে আমরা ভেঙে দেখো 3x, এটাকে ভেঙে কত স্কয়ার যদি করো তাহলে 9 হবে। এই যে 9 লিখেছি, আর x স্কয়ার এটা সমান সমান ওটা দেওয়া আছে, আমরা দেখে দেখে লিখে ফেলেছি। এখন এটা সমাধান করতে হবে। তা সমাধান করতে গেলে তোমাকে বেসিক একটি সূত্র জানতে হবে। এটা জানলে তুমি সমাধানটা করতে পারবা। তাহলে আসো দেখি। দেখো এখানে যে nc1 মানে n এর একটা উৎপাদক হবে, তার মানে n, কোনো সমস্যা নাই। nc2 মানে তোমার দুইটা পদ হবে, n এর দুইটা উৎপাদক হবে। উৎপাদক লেখার নিয়ম হলো প্রথমে n হবে, তারপরে এক এক করে পদ কমতে থাকবে, দুইটা উৎপাদকের গুণফল। তাহলে কি হবে? দেখো প্রথমটা n হবে এবং n - 1, n2 আছে, এই জন্য দুইটা হয়েছে। দেখো n দুইটা পদ হয়েছে, দুইটা পদের গুণফল হয়েছে। তাহলে প্রথম পদটা হলো n এবং পদটা হলো কত? n - 1। তাহলে কি হলো? n ইনটু n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 থাকার কারণে দুইটা হয়েছে। এখন যদি বলি যে nc3, তো অনেকেই বলতে পারছো যে nc3 কি? 3 যেটা লিখেছি, তাহলে কি হবে? অবশ্যই 3টা হবে। তাহলে n - 1 n - 2, 3 1 2 3 এক এক করে কমতে থাকবে, ডিভাইডেড বাই, যেহেতু 3টা লিখেছো তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি বলি nc4 লিখো, তাহলে তুমি কি লিখতে পাচ্ছ? n n - 1 n - 2 n - 3, কয়টা? 1 2 3 4, চারটা লিখেছো, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আর nc, দেখো এখানে nc1 মানে একটা লিখতে হবে, তার নিচে 1 ফ্যাক্টোরিয়াল, লিখলেও যা না লিখলেও তাই। তাহলে এইভাবে এটা তোমাকে জানতে হবে। এটা না জানলে আবার আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো না। তাহলে আসো এখন এই বেসিক জিনিসটা কাজে লাগিয়ে আমরা এটা সলভ করি। তাহলে প্রথমে আমরা 2 নম্বর সমীকরণটি সমাধান করি। তাহলে nc1 মানে কত? মাত্র তোমাকে শিখেছি। তাহলে nc1 মানে কত? n, লিখে ফেলি n।
2 নং থেকে পাচ্ছি, তাহলে NC1 মানে n, তারপর এটাকে আমরা ভেঙে দেখো এভাবে লিখতে পারি a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a। দেখো এই পাওয়ারটা হলো মাইনাস, তাহলে এটা যদি মাইনাস থাকার কারণে তোমার অবশ্যই কি হবে, নিচে হয়ে যাবে, a টু দ্য পাওয়ার -1, a টু দ্য পাওয়ার -1 মানে দ্যাট ইজ নিচে হবে a হবে। আর 3x, দেখো এই যে 3x, দেখো 3, দেখো এই যে x আর ax বাদ দেওয়া যায়, আর 3 দ্বারা এই যে 3 দ্বারা এই 21 কে ভাগ করা যায়, তাহলে এই x এর x বাদ দিব আমরা, আর 3 দ্বারা এই 21 কে ডিভাইড করব, তাহলে কত হলো দেখো, তাহলে এইটা তাহলে x বাদ যাচ্ছে, আর 3 দ্বারা ডিভাইড করলে এটা কত 7/2 b। তাহলে এখন দেখো এখানে আমরা একটু দেখি যে এখানে একটা কারো মান জানি, রাইট, আমরা মান জানি, দেখো a টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার n এর মান হলো b, তাহলে আমরা এখানে a টু দ্য পাওয়ার n এর মানটি বসিয়ে দিই, তাহলে n ইনটু তাহলে b ডিভাইডেড বাই a ইকুয়াল 7/2 b। এখন দেখো আমরা b টাও বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে b টা বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে দেখো কি লিখতে পারি, এটা বাদ দিলে তাহলে কি হবে, n বাই a ইনটু 7/2, আমরা b টাকে বাদ দিয়ে ফেলেছি, b নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে b টাকে বাদ দিয়ে ফেলেছি। তাহলে আসলে এখন আমরা দেখি এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 7a ইকুয়াল টু 2n, তাহলে অতএব এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এর মানটা কি পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম 2n/7, এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে আসো এখন তাহলে আমরা তো 2 নম্বর সলভ করলাম, এখন আসো আমরা 3 নম্বরটা এখন সলভ করি, তাহলে 3 নম্বর সলভ করি, তাহলে এখন বলো যে NC2, তাহলে 3 নং হতে পাই, 3 নং হতে পাই, তাহলে 3 নং থেকে আমরা কি পাচ্ছি, দেখো 3 নং থেকে পাচ্ছি হলো NC2, কিছু আগে তোমাকে শিখেছি NC2 মানে কি, NC2 মানে হলো n ইনটু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে a টু দ্য পাওয়ার n আর হলো a টু দ্য পাওয়ার -2, দ্যাট ইজ নিচে, মানে দ্যাট ইজ স্কয়ার, এইভাবে লিখতে পারি। আর এখানে খেয়াল করো, দেখো x স্কয়ার আর এই যে x স্কয়ার এটা বাদ, আর আমরা 9 দ্বারা এটাকে ডিভাইড করতে পারি, 9 দ্বারা যদি আমরা যে 9 দ্বারা যদি এটাকে ডিভাইড করি তাহলে কত হবে, 21 হবে, তাহলে ইকুয়াল টু 21/4 b, কারণ x স্কয়ার বাদ হয়ে গেছে। এরপর আমরা সলভ করব, দেখো এখানে আমরা a টু দ্য পাওয়ার n, দেখো a টু দ্য পাওয়ার n এর মানটা হলো b, তাহলে এখানেও আমরা a টু দ্য পাওয়ার n মানটি বসিয়ে দিতে পারি, তাহলে আসলে a টু দ্য পাওয়ার n মানটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, দেখো n ইনটু n-1 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটরে তুমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, ক্যালকুলেটর 2 ফ্যাক্টোরিয়াল দিলেই দেখা যাবে যে 2 ফ্যাক্টোরিয়াল মানটি কত 1, আর এখানে a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার n এর মানটা হলো b, এই যে a টু দ্য পাওয়ার n এর মান হলো b, আমরা a টু দ্য পাওয়ার n মানটি বসিয়ে দিচ্ছি, নিচে হলো স্কয়ার আর এই পাশে হলো 21/4 b। আসলে দেখো কি কি বাদ দেওয়া যায়, দেখো আমাদের এই যে b, এই যে b, এই b এবং এই b, এই দুটো আমরা বাদ দিয়ে ফেলতে পারি, আর দেখো এই 2 দ্বারা এই 4 কে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি, তাহলে আমরা এখন 2 দ্বারা এটা তাহলে b বাদ দিয়ে দিব, আর 2 দ্বারা এটাকে ডিভাইড করে দিব, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো n ইনটু n-1, আর b তো বাদ চলে গেল, আর 2 দ্বারা এটাকে বাদ দিয়ে দিব, তাহলে শুধু স্কয়ার থাকছে, তাহলে a স্কয়ার, আর এখানে থাকছে হলো 21/2, কারণ 2 দ্বারা 4 কে ভাগ করে দিয়েছি, তো আমরা এটা আলাদা গুণ করে ফেলি, তাহলে দেখো n-1 সরি 2 হবে, 2 দ্বারা গুণ করে 2 হবে, আর এটা হবে 21 স্কয়ার। তো আসলে আমরা এখানে দেখো এর মানটি আমরা জানি, এর মানটি এখানে বসিয়ে দিই, এর মানটা বসিয়ে দিলে দেখো 2n n-1, আর এখানে হচ্ছে 21 ইনটু 2n/7 তার হোল স্কয়ার। তাহলে আসো এটা আমরা দেখি, তাহলে 2n n-1 21 ইনটু, এটাকে আমরা দুটো লিখতে পারি হোল স্কয়ার, যেহেতু আমাদের সুবিধার দুটো লিখবো 2/7 ইনটু 2n/7, আমাদের সুবিধার জন্য এভাবে লিখেছি, কারণ আমরা দেখো 2n টা বাদ দিয়ে ফেলবো, তাহলে দেখো
এই 2n আর এই 2n টা বাদ যায়, আর 7 দ্বারা এটাকে ডিভাইড করা যায়, এটা দ্বারা ডিভাইড করলে দেখো 3 হবে আর এখানে 1 হবে। তাহলে এখন দেখো ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। তাহলে কি পেলাম দেখো আমরা এখানে, তাহলে আমরা পেলাম 2n যদি বাদ চলে যায় তাহলে দেখো এখানে কি থাকছে 3, আর তাহলে দেখো এখানে পাশে থাকছে n - 1, আর এই পাশে 3 × 2 তার মানে 6n, আর নিচে থাকছে দেখো 7। তাহলে আসলে এটা আমরা গুণ করে দিই, তাহলে কি 7n - 7 = 6n। আমরা এটা পার করে দিই পাশে দেখো, তাহলে 7n - 6n = 7, দ্যাট ইজ, তাহলে অতএব আমরা n এর মানটা পেয়ে যাচ্ছি, দেখো n এর মানটা পেয়ে যাচ্ছি 7। এখন আমরা n এর মানটা আমরা এই 4 নম্বর সমীকরণে, এখন n এর মানটা পেলাম কত, 7 পেলাম, এখন এটা কোথায় বসাবো, এটা সবচেয়ে ভালো জায়গা হবে এই 4 নম্বর সমীকরণে n এর মানটা আমরা বসিয়ে দিই। আমরা n এর মান যে 7 পেলাম এটা আমরা কি বসাবো, 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে দেখো যে 4 নম্বর সমীকরণে n এর মান বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি 4 নম্বর সমীকরণে, আসো তাহলে a = 2 × 7/7, দ্যাট ইজ 2। তো এর মানটাও পেয়ে গেলাম। তাহলে এখন কার মান পাবো, b এর মান চাই আমরা, দেখো b কোথায় আছে, b 1 নম্বর সমীকরণে, তাহলে 1 নম্বরের মানটা বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে আমরা মান বসাবো, দেখো a ও n এর মান বসিয়ে পাই। মানটা বসালে দেখো কি হবে, তাহলে n মান কত 2, তাহলে 2, আর n এর মান কত 7, 2⁻7 = b। তাহলে অতএব আমরা এখান থেকে b পেলাম, তাহলে b পেলাম কত 1 2 8, ক্যালকুলেটর দাও, 2⁻7 মানে 1 to 8, তো আমরা মানগুলো পেয়ে গেলাম। তাহলে লিখে ফেলি আমরা, তাহলে অতএব দেখো আমরা কি পেলাম, a এর মানটা পেলাম 2, b এর মানটা পেলাম 1 to 8, এবং n এর মানটা পেলাম 7। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, অঙ্কটি খুব মনোযোগ সহকারে করো। তো এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। তো আসো দেখি যে এত এর বিস্তৃতিতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম পদ যথাক্রমে a b c d হলে প্রমাণ করো। এটা তো আমরা আগে বলছি যে প্রমাণ মানে অধীন ঘটনা। তো আসো আমরা এটাকে মাথায় রেখে অঙ্কটি করতে হবে। তো দেখো লিখছি যে এত এর বিস্তৃতিতে, তাহলে 6তম পদ, তো 6তম পদ দিয়ে তো আমরা আসলে অঙ্ক করতে পারবো না, এটাকে ভেঙে কি লিখতে হবে 5 + 1তম পদ, তাহলে দ্যাট ইজ r + 1তম পদ। তাহলে এখানে আর কত, এখানে আর কত, অবশ্যই এখানে আর হলো 5, আর n তো n। তো দেখো আমি কি লিখেছি, দেখো n c 5, তো প্রথম পদ কত, প্রথম পদ 1, যদি প্রথম পদ 1 হয় তো এটা না লিখলেও চলে, যেন দেখো লিখি নাই 1। তাহলে আসলে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের পাওয়ার কত, যে শুধু নিচেরটা, দ্যাট ইজ 5। তো এটাকে দেখো nc5, তাহলে উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, আর উপরেরটা মাইনাস নিচেরটা তার ফ্যাক্টোরিয়াল। তারপর nc/r এর সূত্র ভেঙে দিয়েছি, আর x⁵ x⁵ লিখে দিয়েছি। ঠিক একই ভাবে দেখো 7তম পদ, 7তম পদ হলো, বা এটাকে আমরা 6 + 1তম পদ লিখতে পারি। তাহলে এখানে আর কত, তাহলে এখানে আর অবশ্যই 6, আর হলো 6। এই জন্য দেখো কি লিখেছি, দেখো nc6, তাহলে প্রথম পদ কত 1, তো এই জন্য 1টা না লিখলেও চলবে। দ্বিতীয় পদ কত x, তাহলে দ্বিতীয় পদের পাওয়ার শুধু নিচেরটা, এই জন্য নিচেরটা হয়েছে। তো এটাকে আবার ভেঙে দিয়েছি, দেখো উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, এবং উপরেরটা মাইনাস নিচেরটা তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এবং x⁶। ঠিক একই ভাবে দেখো 8তম পদ, 8 কে ভেঙে আমরা 7 + 1তম পদ, তাহলে এখানে আর কত, আর হলো 7, তাহলে দেখো লিখেছি যে nc7, তাহলে প্রথম পদ কত 1, তো প্রথম পদ তো লিখি নাই, প্রথম পদ 1 হওয়ার কারণে লেখার দরকার নেই। তাহলে দ্বিতীয় পদ কত x, তাহলে x এর পাওয়ার 7। এটাকে ভেঙে লিখেছি, দেখো উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা তার ফ্যাক্টোরিয়াল, এবং দেখো x⁴। দেখো 9তম পদ, এটাকেও ভেঙে আমরা কি লিখতে পারি, সবাই বলছো স্যার 8 + 1, রাইট, 8 + 1তম পদ, তাহলে কি হবে nc8, তাহলে কি হবে প্রথম পদ তো 1, তো 1 তো লেখার দরকার নাই, আর কি হবে x⁴। তো এটাকে ভেঙে দিয়েছি, দেখো উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, আর কি n - 8 ফ্যাক্টোরিয়াল * x⁴। তো
তো আসো বলে দিয়েছে যে প্রথম বলছে যে এই পদগুলো যথাক্রমে এ বি সি ডি, তাহলে কত এটা, এটা সমান দেখো এ সমান সমান, তাহলে এটা দেখো লিখে ফেলেছি এ সমান সমান এটা, আর এক্সটাকে একটু উপরে লিখে দিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। এবং বি, এখানে সপ্তম পদ কত বি, তাহলে বি সমান সমান এটা, দেখো বি সমান সমান এটা লিখেছি, তাহলে 60 একটু উপরে লিখে দিয়েছি। এরপরে আসো সি, তাহলে সি হলো কত অষ্টম পদ, তাহলে এখানে অষ্টম পদ কত এটা, তাহলে সি সমান সমান এটা, দেখো সি সমান সমান এটা লিখেছি। তাহলে এটা কত ডি, ডি কত নবম পদ, এই যে নবম পদ, তাহলে নবম পদ তো এটা, তাহলে ডি ইকুয়াল টু নবম পদ। তো এরপরে আমরা দেখছি আসো। তো এখন আমরা দেখো কি করব, মানে ক্যালকুলেশনটা একটু মনে রেখো, ক্যালকুলেশনটা খুবই সহজ। সবসময় একটা কাজ করবা, সবসময় প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দ্বারা ভাগ করবা। আমরা 1 ভাগ করব 2 দ্বারা, 2 ভাগ করব 3 দ্বারা, 3 ভাগ করব 4 দ্বারা। তুমি যদি এই সিকোয়েন্সটা মেনটেন করো তাহলে অটোমেটিক দেখবো অঙ্কটি মিলে গিয়েছে। হ্যাঁ, কারণ অঙ্কটি একটু একটু কঠিন, এই জন্য তুমি আমার যদি টেকনিকটা মনে রাখো তা দেখবে যে অটোমেটিক অঙ্ক মিলে গিয়েছে। তাহলে আসো আমরা প্রথমে কি করব, 1কে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে আসো যে 1 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে কি হবে দেখো a বাই b, তাহলে a বাই b, আর দেখো এটা লিখেছি এটা। আর যদি যেহেতু আমরা ভাগ করছি তাহলে ভাগ করলে কি হবে, গুণ, ভাগ করলে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টিয়ে দিতে হবে। এই যে দেখো এটা উল্টিয়ে দিয়েছি, এটা উপরে গিয়েছে এটা, এবং এটা নিচে নিচে এসেছে। তো আসলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল এটা বাদ হয়ে যাবে, আর x টু দ্য পাওয়ার 5 আর x টু দ্য পাওয়ার 6। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, তাহলে x টু দ্য পাওয়ার 5 x টু দ্য পাওয়ার 6, তাহলে এখানে একটা x থেকে যাবে। এই জন্য দেখো কি, তাহলে উপরে কি থাকছে, উপরে এইটা কেটে গেল, এইটাও কেটে গেল, এখানে x থাকলো, তাহলে উপরে থাকলো কি 6 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল লিখেছি, আর এই 5 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা x থেকে যায়। এখন আসো কিভাবে ভাঙতে হয়, এটা আমরা আগেও শিখেছি। দেখো 6 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এর মধ্যে বড় যেটা, বড়টা ভাঙতে হবে, কারণ বড়টাকে ভেঙে আমরা ছোটটা পাই। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে যদি ভেঙে ফেলি তাহলে কি লিখবো, যেটাকে ভাঙতে চাই এটা ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখতে হবে। দেখো 6 কে ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখছি, এরপর 1 কমাই দিতে হবে, তাহলে 6 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে 5 পাবা, 5। এখন দেখো এই 5 এর সঙ্গে মিলে গিয়েছে, তাহলে আর ভাঙবো না, এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। এখন n মাইনাস 6 n মাইনাস 5, এখন বলতে পারো যে দুটোর মধ্যে বড় কোনটা, অনেকে বলে যে n মাইনাস 6 বড়, নো নো, এখানে তো 6 বিয়োগ করা আছে আর এখানে 5 বিয়োগ করা আছে, তাহলে এখানে 5 যদি বিয়োগ করা আছে তাহলে এটাই বড়, এই জন্য রেখে দিয়েছি। তাহলে আমরা এটাকে ভাঙতে চাই, তাহলে ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে চাইলে ওটাকে ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখতে হবে। দেখো n মাইনাস 5 ওটা লিখেছি ফ্যাক্টোরিয়াল ছাড়া, এরপরে 1 কমিয়ে দিই আমরা, তাহলে দেখো n মাইনাস 5 মাইনাস 1, তাহলে n মাইনাস 5 মাইনাস একটা 1 দিলে কত হবে, n মাইনাস 6, তাহলে n মাইনাস 6 এর সঙ্গে মিলে গেছে, তাহলে আর ভাঙবো না, এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, আর x ছিল x। এখন যদি আমরা এটা কাটাকাটি করি দেখো সব ফ্যাক্টোরিয়াল গুলো কেটে যাবে, 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল এবং n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে থাকছে হলো এটা। এবার আসো তাহলে কি করব, সিরিয়াল মেনটেন করো, তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা 2 কে 3 দ্বারা ভাগ করেছি, তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করলে দেখো কি পাবো, b বাই c, আর এইটা হবে আগে এটা লিখেছি, আর যেহেতু আমরা ভাগ করছি তাহলে এটা গুণ করে এটাকে উল্টিয়ে দিয়েছি, দেখো উল্টিয়ে দিয়েছি। তো আমরা একই ভাবে যদি ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন করে দেখো না, দরকার নেই। দেখো এখানে যেটা, দেখো যেটা বড়টা, দেখো সবসময় দেখো যেটা যদি ভেঙে ফেলো, এটা ভাঙো ফ্যাক্টোরিয়াল যদি ভাঙো সবসময় দেখবা বড়টা ফ্যাক্টোরিয়াল ছাড়া থেকে যাবে। এটা কাটাকাটি করে, যেমন দেখো 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কাটাকাটি করলে কি হবে, বড়টার ফ্যাক্টোরিয়াল ছাড়া, তাহলে 6, দেখো শুধু 6 হয়েছে। আর এখানে দেখো n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এটা ক্রমিক সংখ্যা, কিন্তু ক্রমিক সংখ্যা হতে হবে, পর পর সংখ্যা হতে হবে, ক্রমিক সংখ্যা হতে হবে। যেহেতু এটা ক্রমিক সংখ্যা, তাহলে দেখো এই দুটো কাটাকাটি করলে এটা যেহেতু বড়, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল ছাড়া রয়ে যাবে, দেখো একটা ফালস। তাহলে এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। এখন দেখো এখানে n ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে, আর x টু দ্য পাওয়ার 6 এবং x টু দ্য পাওয়ার 7 কাটলে একটা x থাকবে, তাতে x লিখেছি। তাহলে আমি আগে বলেছি দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল এখানে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে দুটো ক্রমিক সংখ্যা হলে যেটা বড় থাকবে ওটা ফ্যাক্টোরিয়াল ছাড়া থাকবে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল রয়ে গেছে। দেখো এখানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে যেহেতু n মাইনাস 6 ফ্যাক্টোরিয়ালটা বড়, তাহলে কি হবে, তাহলে এখানে কাটাকাটি করে দেখো তাহলে কোনটা থাকবে, অবশ্যই এটা ক্রমিক সংখ্যা, তাহলে কি থাকবে, বড়টা থাকবে, তাহলে n মাইনাস বড়টা থাকবে ফ্যাক্টোরিয়াল ছাড়া, n মাইনাস 6। এখন আমরা দেখো এই যে আমরা 3 কে 4 দ্বারা ভাগ করেছি, তাহলে 3 ভাগ 4,
তাহলে 3কে আমরা 4 দ্বারা ভাগ করলে দেখো এখানে সি বাই ডি, তাহলে সি বাই ডি পেয়েছি। তাহলে n ফ্যাক্টোরিয়াল x টু দা পাওয়ার 7 আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা দেখো উল্টিয়ে লিখেছি। তাহলে আসো এখানে কিভাবে, তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে, তাহলে x টু দা পাওয়ার 7 এবং x টু দা পাওয়ার 8 কাটাকাটি করলে একটা x থাকবে, সেটা একটা x আমরা এখানে লিখেছি। এবার আসো 8 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, এটা দুটো ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাহলে দুটো ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলে যেটা বড় ওইটা ফ্যাক্টোরিয়াল ছাড়া থাকবে, তার মানে 8। দেখো n মাইনাস 7 n মাইনাস 8 এটাও দুটো ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইটা ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল তাহলে অবশ্যই এটার মধ্যে এটা বড়, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল ছাড়া থাকবে। তাহলে আশা করি এ পর্যন্ত অঙ্কটি বুঝেছো। এখন আসো আমরা তার পরের স্টেপটা করব। তো এখন দেখো আমরা কি করব, সিরিয়াল ভাগ করব। আবার আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি, এই সমীকরণকে সিরিয়াল ভাগ করব। 5কে আমরা 6 দ্বারা ভাগ করব, 6কে এবং 7 দ্বারা ভাগ করব। এইভাবে তুমি সিরিয়াল ভাগ করবা, দেখবা অঙ্ক মিলে গেছে। হ্যাঁ, তো আসো দেখো আমরা এখন আমরা কি করব, 5 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা 5কে যদি আমরা 6 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে দেখো a বাই b, যেহেতু ভাগ করছো তাহলে গুণ হয়ে এটা উল্টিয়ে যাবে, তাহলে c বাই b ইকুয়াল এটা লিখেছি। দেখো যেহেতু আমরা ভাগ করছি তাহলে গুণ করে এটা উল্টিয়ে যাবে, দেখো এটা উপরে গিয়েছে আর 7 নিচে লিখছি। তাহলে দেখো এখান থেকে তোমার কি হলো, x কেটে গিয়েছে, তাহলে 6 ইন্টু এটা আর 7 ইন্টু এটা হলো। এখন আমি বলছি প্রমাণ একটা অধীন ঘটনা, ইচ্ছা করলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, প্রমাণ থেকে কাজ করতে হবে। তো এটা খেয়াল করে দেখো, তো আমরা এটা পেয়েছি, তাহলে এখন কি এটা দেখো, তাহলে কি আছে এখানে দেখো বি স্কয়ার মাইনাস এসি, তাহলে কি করতে হবে, বি স্কয়ারটাকে অবশ্যই উপরে লিখতে হবে, বি স্কয়ারটাকে কি করতে হবে, অবশ্যই উপরে লিখতে হবে। এর জন্য আমরা এটাকে ব্যস্তকরণ করে দিয়েছি। তাহলে দেখো বি স্কয়ার উপরে লিখেছি আর এসিটা দেখো এই বি স্কয়ারটাকে উপরে লিখছি আর এসি কে নিচে লিখেছি, দেখো আর এটা উল্টিয়ে দিয়েছি, তাহলে 7 এটা উপরে গিয়েছে, এটা নিচে গিয়েছে। এখন আমরা এটা কি করছি, দেখো এখানে শুধু বিয়োজন কর, বি স্কয়ার মাইনাস এসি, এর জন্য এসিটাকে আমরা নিচে আনছি, এখন আমরা এটাকে বিয়োজন করে দিয়েছি। তাহলে বিয়োজন করলে কি হবে, বি স্কয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই এসি, আর এটা বিয়োজন করলে এটা মাইনাস এটা আমরা লিখে দিয়েছি। এখন ক্যালকুলেশন, তাহলে এটা দেখো এই পাশে ঠিক আছে, তাহলে এখন 7 দ্বারা গুণ করো, তাহলে কি হবে 7n আর প্লাস মাইনাস মাইনাস 7 ইন্টু 5 হলো মাইনাস 35। এখন -6 দ্বারা আমরা এখন এটা গুণ করেছি, তাহলে কি হবে -6n, তাহলে মাইনাস এবং মাইনাস প্লাস 6 and 6 36। তো এটা ক্যালকুলেশন করে দেখো 7n থেকে যদি আমরা 7n থেকে যদি 6n বাদ দিই তাহলে প্লাস n থাকবে, এবং দেখো এটা হলো -35, এটা হলো +36, তাহলে কি হবে +1 হবে, আর নিচে যা আছে তাই। এটা হলো আমরা 7 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, দেখো 6 কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 6 কে 7 দিয়ে ভাগ করলে একই ঘটনা, তাহলে b বাই c, তাহলে গুণ করে এটা উল্টিয়ে গেছে, দেখো উল্টিয়ে গেছে, আবার এটা দেখো এটা লিখেছি আর গুণ করে আমরা এটা উল্টিয়ে লিখেছি, দেখো এটা উল্টিয়ে লিখেছি। তাহলে এখান থেকে কাটাকাটি করে আমরা বাদ দিয়ে দেখো এখানে শুধুমাত্র x কেটে যায়, এটা লিখেছি। এখন আসো প্রমাণের দিকে খেয়াল করতে হবে, সি স্কয়ার মাইনাস বিডি আছে, তাহলে দেখো তাহলে আমরা কি করেছি, ব্যস্তকরণ বিয়োজন করে দিয়েছি। এখন বলতে পারো যে স্যার এটা তো উল্টানো উচিত ছিল, যেহেতু এখানে সি স্কয়ার মাইনাস বিডি আছে তাহলে উল্টিয়ে বিয়োজন করা উচিত ছিল। তবে একটা জিনিস তোমাকে ফলো করতে হবে, অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। দেখো এটা হলো 8 নম্বর ইকুয়েশন, 8 নম্বর ইকুয়েশনের নিচে আছে দেখো 6 ইন্টু n মাইনাস 6, আর এটারও নিচে আছে দেখো n মাইনাস 6। যদি এটা না মিলাইতে পারো, যদি না মিলাও তাহলে এটা কাটাকাটি যাবে না। প্রমাণে দেখো n মাইনাস 6 কিন্তু প্রমাণে নাই, তাহলে n মাইনাস 6 কে তুমি যদি কাটতে চাও তাহলে অবশ্যই এটাকে নিচে রেখেই বিয়োজন করতে হবে, নাহলে n মাইনাস 6 টা থাকবে না। এই কারণে আমরা এটাকে ব্যস্তকরণ না করেই সরাসরি বিয়োজন করে দিয়েছি। আমরা শুধুমাত্র এই আশায় যে n মাইনাস 6 প্রমাণে নাই, n মাইনাস 6 টা কেটে দিব এই আশায়, এই জন্য আমরা এইভাবেই বিয়োজন করে দিয়েছি। তাহলে বিয়োজন করলে এটা পেয়ে যাব, বিয়োজন করলে কি হবে দেখো 7 ইন্টু n মাইনাস 7, আর এটা যায় উপরে বিয়োজন হয়েছে। এরপর স্টেপটা আমরা একটু দেখি। এখন দেখো এখান থেকে আমরা তাহলে কি করেছি, এটা তো লিখে ফেলছি, দেখো এটা যা ছিল বাম পক্ষ এটা লিখছি, আর এখানে 7 দিয়ে গুণ যদি করে দিই আমরা, তাহলে 7 ইন্টু n, তাহলে 7 মাইনাস 7 ইন্টু 7 49, এবার -8 দ্বারা গুণ করেছি -8n, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8 ইন্টু 6 দ্যাট ইজ 48, আর নিচে যা ছিল তাই লিখেছি। তাহলে আসলে এখন ক্যালকুলেশন করি, এই পাশে যা ছিল তাই লিখছি, তাহলে এটা হলো 7n, এটা হলো -8n, তাহলে অবশ্যই -n থাকবে, এটা হলো -49, এটা হলো +48,
তাহলে অবশ্যই কত -1 থাকবে। তাহলে এখন দেখো এখানে তো মাইনাস, আর এখানে দেখো n+1, তাহলে আমরা অবশ্যই মাইনাস দ্বারা গুণ করে দিব। আর মাইনাস দ্বারা গুণ করে দিলে দেখো এটাও ঠিক প্রমাণের স্টাইলে চলে আসবে। তাহলে আমরা উভয় পক্ষ কি করেছি, -1 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে -1 দ্বারা গুণ করলে কি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখো c² - bd ডিভাইডেড বাই c²। আর এটাকে -1 দ্বারা গুণ করলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে n+1 হয়ে যাবে। তাহলে আমরা এখন নতুন যে সমীকরণ পেলাম সেটা হলো 8 আর 9। তাহলে কি করবো, সবসময় সিরিয়ালি আমরা ভাগ করেছি, তাহলে কি করছি 8 কে আমরা 9 দ্বারা ভাগ করবো। এখন দেখো এই দেখো 8 ভাগ 9, তাহলে কি হলো 8, এটা যা আছে এটা লিখছি। আর যেহেতু আমরা ভাগ করছি তাহলে কি হবে, গুণ করে এটা উল্টিয়ে দিয়েছি, দেখো ইকুয়াল টু, তাহলে এটা দেখো লিখে ফেলেছি। আর এটাকে গুণ করে এটা যেহেতু এটা দ্বারা ভাগ করছি তাহলে এটাকে গুণ করে এটা উল্টিয়ে দিয়েছি। এখন দেখো এটা কেটে যায়। এখন এই পাশে আসো, দেখো তাহলে এখানে আমরা যদি করি তাহলে দেখো এখান থেকে একটা সি কেটে যাবে। তাহলে একটা সি কেটে গেলে উপরে দেখো একটা সি থাকে, যদি একটা সি আমরা যদি এই সি দ্বারা সি কে কেটে দিই তাহলে একটা সি থাকে। এই জন্য দেখো উপরে কি লিখছি আমরা, সি ইন্টু বি স্কয়ার মাইনাস এসি, আর এখানে এ আছে এ ইন্টু সি স্কয়ার মাইনাস বিডি। আর এই পাশে দেখো n+1 কেটে যায়, n-6 কেটে যায়, বাদ হয়ে যায়। আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি এটা 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এখন দেখো আমরা যদি সি বাই এ পাঠিয়ে দিই তাহলে এ ওই পাশে গেলে হবে 4a, আর সি ওই পাশে গেলে নিচে যাবে, তাহলে 3c। দেখো প্রমাণটা মিলে গিয়েছে। ক্যালকুলেশন সহজ, কিন্তু খালি শুধু সিরিয়ালটা মনে রাখবা। সবসময় দেখবা সমীকরণ আমরা 9টা পেয়েছি এখানে, তাহলে প্রথমে 4টা পেয়েছি, 1 2 3 4, 1 কে 2 দ্বারা ভাগ করেছি, 2 কে 3 দ্বারা ভাগ করেছি, 3 কে 4 দ্বারা ভাগ করেছি, বাস শেষ। এরপর কি পেলাম 5 6 7, 5 কে 6 দ্বারা ভাগ করেছি, 6 কে 7 দ্বারা ভাগ করছি, তারপর 7 কে 8 দ্বারা ভাগ করেছি। তো আবার দুটো সমীকরণ আমরা কি পেলাম, 8 এবং 9 পেয়ে গেলাম। আবার কি করছি, 8 কে আবার আমরা 9 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এইভাবে তুমি যদি সিরিয়ালটা মনে রাখো অটোমেটিক অঙ্ক মিলে যাবে। আর একটা জায়গায় তোমাকে বারবার ফলো করতে হবে, সেটা হলো দ্বিতীয় সমীকরণ। এখানে সরাসরি আমরা উল্টিয়ে দিয়ে বিয়োজন করে দিয়েছি, আর এখানে এসে দেখো আমরা এইভাবে রেখে বিয়োজন করেছি। কেন রেখেছি, এখানে n-6, এখানে n-6, এটা ফলো করবা। যদি এটা উল্টিয়ে দিয়ে বিয়োজন করো তাহলে কিন্তু আর অঙ্ক মিলাইতে পারবা না। এই জায়গায় এসে তোমরা অঙ্কটি আর মিলাইতে পারো না। এই জন্য এই জায়গাটা একটু হাইলাইট করে রাখবা, এই জায়গাটা একটু মনে রাখবা, তাহলে দেখবো অঙ্কটি আর ভুল হচ্ছে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাই ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তো আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো যে বলছে যে n বিলংস টু n এবং এত ইকুয়াল টু যদি এত হয় তাহলে প্রমাণ করো যে এটা প্রমাণ করব। তো এখন এটা দেওয়া আছে, দেখো লিখছি যে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে দেওয়া আছে দেখো x³ পর্যন্ত, আমি 5 পর্যন্ত কেন লিখলাম, আমরা প্রমাণটা দেখলে এর উত্তরটা পেয়ে যাব। দেখো প্রমাণে দেখো এখানে 4 আছে, এখানে 5 আছে, তার মানে 5 পর্যন্ত পদ তোমাকে রাখতে হবে। c⁵ যে পদে থাকবে এই পদটা তোমাকে এই পর্যন্ত পদ রাখতে হবে। তাহলে দেখো আসো, এর জন্য আমি এটা 5 পর্যন্ত লিখেছি, আর এটা যে লেখা যাবে এটা এখানে দেওয়া আছে, এই জন্য এটা আমরা 5 পর্যন্ত লিখেছি। এখন দেখো প্রমাণে কোথাও x নেই, তাহলে x গুলোকে সরাইতে হবে। তাহলে x গুলোকে সরাতে হইলে তাহলে দেখো আমি যদি এখানে x এর মানটা 1 বসিয়ে দিই তাহলে কিন্তু x থাকবে না, x গুলো থাকবে না। অথবা যদি -1ও বসিয়ে দিই তাও থাকবে না, x এর মানটা হয় 1 বসাতে হবে নাহলে -1 বসাতে হবে। তাহলে আসলে দেখো তাহলে 1 নং সমীকরণে আমরা x = 1 বসিয়ে পাই, 1 বসিয়ে দিলাম। তাহলে আসো তাহলে 1 নম্বর সমীকরণে যদি x এর মানটা আমরা 1 বসিয়ে দেই, তাহলে দেখো 1 x এর মানটা 1 বসিয়েছি, তাহলে 1 + 1 = 2, তাহলে 2 টু দ্য পাওয়ার n। আর the c0, তাহলে c0 * 1 that is c1, তাহলে c2 * 1² মানে 1 that is c2, তাহলে এইভাবে দেখো আমরা c⁵ পর্যন্ত পেয়ে যাব। তো আসো এখন আমরা 1 নং সমীকরণে যেহেতু -1 বসালেও একই ঘটনা ঘটে, তাহলে দেখো 1 নং সমীকরণে আমরা -1 বসিয়ে দিয়েছি। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা -1টা বসিয়ে দিই তাহলে দেখো তাহলে 1 - 1 হোল টু দ্য পাওয়ার n, তাহলে c0, তাহলে x এর জায়গায় দেখো আমরা -1 গুলো বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কি -1², এখানে -1 হোল কিউব, এখানে -1 টু দ্য পাওয়ার 4, এখানে -1 টু দ্য পাওয়ার 5। তো এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 - 1 = কত, 0 পাচ্ছি আমরা। আর দেখো c0, তাহলে এটা -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর দেখো -1 এর প্রতি জোড় পাওয়ার, তো এটা অবশ্যই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য দেখো
-3। এরপরে দেখো এটা -1 এর প্রতি বিজোড় পাওয়ার, তাহলে এটা মাইনাস থেকেই যাবে, তাহলে এই জন্য এখানে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস কি হবে C3 হয়ে গেল। এখানে দেখো -1 এর প্রতি জোড় পাওয়ার, তাই এটা অবশ্যই প্লাস হয়ে যাবে, এই জন্য C⁴। তো এখানে -1 এর পাওয়ার হলো একটা বিজোড় সংখ্যা, তাহলে আবার এখানে মাইনাস আসবে, এই জন্য মাইনাস লিখেছি। তাহলে যেহেতু দেখো প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, তাহলে জন্য মাইনাস, তাহলে পরটা অবশ্যই প্লাস হবে। এখন দেখো এখানে প্রমাণে দেখো জোড় আলাদা বেজোড় আলাদা, জোড়গুলো রাখছে বেজোড়গুলো রাখছে। তো এখন ভালো করে খেয়াল করো 2 আর 3, দেখো 2 এবং 3 যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো বিজোড় পদগুলো, দেখো বিজোড় পদের সাথে মাইনাস আছে, তাহলে বিজোড় পদের সাথে যেহেতু মাইনাস আসে, তাহলে এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিজোড় পদগুলো সব কেটে যাবে, এই জন্য দেখো আমরা 1 এবং 2 যোগ করলেই কেটে যাবে। তাহলে দেখো 2 এবং 3 আমরা 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ কি এর জন্য আমরা যোগ করেছি, তাহলে যোগ করলে কি দেখা যায়, তাহলে 2 টু দ্য পাওয়ার n আর হলো 0, যোগ করলে অবশ্যই কি হবে 2 টু দ্য পাওয়ার n থাকবে। তাহলে দেখো C0, তাহলে C0 আর এই C0 যোগ করলে 2C0 আর C1 তো কেটে গেছে। আবার দেখো C2, এখানে একটা C2, তাহলে কয়টা দুইটা C2, তাহলে দেখো আমি 2টা C2 লিখেছি। তো এখানে দেখো C3, এখানে -C3 কেটে গেছে, তাহলে এটা C4 আর C4 যোগ করলে কি হবে 2টা, তাহলে 2C4 হবে। আর এখানে C⁵ -C⁵, তাহলে কেটে যাবে। তাহলে দেখো তো এখান থেকে দেখো আমরা সবার সাথে একটা 2 আছে, তাহলে 2টা আমরা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে 2টা কমন নিয়েছি, 2টা কমন নিয়ে এটা পেয়ে গেছি। প্রমাণে দেখো এর সাথে কিছু নেই, তাহলে 2টা কি করবো আমরা এই পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে C0 C2 C4 পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা প্রমাণ দেখে দেখো এটার পরে ওটা রাখছি, তাহলে আমরা ঘোরাই লিখলাম, তাহলে আগে প্রথমে লিখলাম কি C0 C2 C4 প্লাস ডট ডট ডট, তাহলে আমরা এখানে দেখো এটা আগে লিখেছি আর এখানে সূচক করে দিয়েছি। তাহলে দেখো সূচক করলে কি হয়, যে নিচে এই 2 তো 2 এর পাওয়ার কত 1, তো আমরা এটা সূচক করলে কি হবে একটা 2 লিখে পাওয়ারটা বিয়োগ করে দিতে হবে, পাওয়ারটা বিয়োগ করে দিয়েছো। আমরা এবার পরের স্টেপটা দিচ্ছি। তো দেখো আমরা এই প্রমাণটা নিয়ে এসেছি যে C0 C2 C4, তো এটা আমরা যোগ করলে পেয়ে গেছি। এখন দেখো C1 রাখতেছে, এখন দেখো আমরা যদি এখন C1 C3 C5 যদি পাই, তাহলে তোমরা নিজেই বলো, এটা থেকে তাকালেই বুঝতে পারবা যে এটা বিয়োগ করে দিলে তুমি এটা পেয়ে যাবে। তাহলে বিয়োগ করলে আসলে কি হয়, দেখো তুমি যদি বিয়োগ করো তাহলে কি হবে, এই চিহ্নটা দেখো মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেলে তাহলে আমরা দেখি, তাহলে 2 আর -0, তাহলে কত হলো 2 টু দ্য পাওয়ার n, আর এখানে দেখো তাহলে এটা প্লাস, তাহলে এটা তখন মাইনাস হয়ে যাবে, কেটে যাচ্ছে, তাহলে এটা মাইনাস, এটা তখন প্লাস, তাহলে প্লাস হলে দেখো তাহলে কি হবে 2C1, তাহলে এটা দেখো C2, এটা তাহলে -C2, তাহলে কি হয়ে গেল, তাহলে কেটে যাবে, তাহলে C3, এটা হলো দেখো প্লাস, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে C3 আর প্লাস C3, তাহলে কি 2C3, তো এটা হচ্ছে C⁴, এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে C⁴, আর এই যে -C⁴, এটা কেটে যাবে, এটা হলো C⁵, আর এটা হলো প্লাস C⁵, তাহলে যোগ করলে কি হবে 2C⁵ হবে। তো এখন দেখো আমরা এখানে কি করা যায়, দেখো এখন এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে দেখো 2টা কমন নিয়ে ফেলছি, 2টা কমন নিলে কি C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ডট ডট ডট। এখন দেখো যে প্রমাণে কিন্তু এটা আগে রাখছে, এই জন্য আমরা চেঞ্জ করে দিলাম, এটাকে এই পাশে লিখলাম আর 2টা ওই নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এটা হলো, এটা আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাহলে C2 C3 C5 ইকুয়াল টু এটা। তো এখন দেখো আমরা এই 5 নাম্বার এবং 4 নাম্বার, 5 নাম্বার এবং 4 নাম্বার থেকে তুমি কি দেখতে পাচ্ছ, 5 নাম্বার এবং 4 নম্বরের ফলাফলটা দেখো একই দাঁড়িয়েছে, যে 4 নম্বরের ফলাফল দেখো এটা হলো 2 টু দ্য পাওয়ার n-1, আবার দেখো 5 নম্বর থেকেও দেখছি এটার ফলাফল 2 টু দ্য পাওয়ার n-1, তার মানে আমরা বলতে পারি যে এটা সমান, এই জন্য এটা সমান সমান এটা সমান সমান এটা, তাহলে দেখো এটা সমান সমান এইটা ইকুয়াল টু এটা। গুড, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সবাই ভালো এবং সুস্থ থাকো। এই করোনা ভাইরাসের সময় কেউ বাসা থেকে বের হবে না, সবাই বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি ইনশাল্লাহ এই রমজান মাসে আশা করি ইনশাল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ।